আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। অনার্স দ্বিতীয় বর্ষ, অর্থনীতি বিভাগ, ইন্টারমিডিয়েট, ব্যষ্টিক অর্থনীতি। বইয়ের প্রথম অধ্যায়ে বিভিন্ন প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিভিন্ন প্রভাবের মধ্যে রয়েছে আয় প্রভাব, তারপর দাম প্রভাব, পরিবর্তন বা বিকল্প প্রভাব ইত্যাদি। তাহলে আজকে এগুলো সম্পর্কে দেখি যতটা পারি একটু ধারণা দিতে পারি কিনা। যেমন প্রথমে যদি শুরু করি আয় প্রভাব। আয় প্রভাবের যদি সংজ্ঞাটা আমি প্রথমে দেই তাহলে সংজ্ঞাটা এরকম হবে: দুটি পণ্যের দাম স্থির অবস্থায় ভোক্তার আর্থিক আয়ের পরিবর্তনের ফলে ভারসাম্য অবস্থার যে পরিবর্তন হয় তাকে আয় প্রভাব বলে। তাহলে যেমন দুটি পণ্য যদি আমরা চিত্রের সাহায্যে অঙ্কন করি তাহলে এখানে হচ্ছে ওয়াই দ্রব্য, এখানে হচ্ছে এক্স দ্রব্য। জিরো। প্রথমে একটা নির্দিষ্ট আয়ের সাপেক্ষে একটা বাজেট রেখা অঙ্কন করলাম, এ বি বাজেট রেখা। দ্রব্য দুটির এক্স এবং ওয়াই, এই দ্রব্য দুটির দাম স্থির আছে। এ অবস্থায় ভোক্তার আর্থিক আয় এর পরিবর্তন হলে, যেমন ভোক্তার যদি আর্থিক আয় বাড়ে তাহলে বাজেট রেখাটা, সরি এটা একটু সরল রেখা হবে। বাজেট রেখা আসলে নিম্নগামী সরল রেখা হয়, একটু ব্যতিক্রম হয়েছে। তাহলে বাজেট রেখা ডান দিকে স্থানান্তর হয়ে সি এবং ডি বাজেট রেখা অঙ্কন করলাম। এটাই হচ্ছে আয় প্রভাবের ফলে বাজেট রেখা। ভোক্তার আয়ের পরিবর্তন হয়েছে, যেমন যদি প্রথমে ভোক্তা এখানে কোনো দ্রব্য ক্রয় করতে পারতো তার নির্দিষ্ট আয়ে, এখন পরবর্তীতে তার আয় বৃদ্ধির ফলে সে এখন ডান দিকে স্থানান্তরিত হয়ে এখানে, অর্থাৎ এটা যদি ই বিন্দু দেয় তাহলে এটা এফ, এফ বিন্দুতে সে কোনো দ্রব্য ক্রয় করতে পারবে। আবার যদি আয় প্রভাবটা ঋণাত্মক হয়, মানে এক্স দ্রব্য ওয়াই দ্রব্য জিরো, এটা হচ্ছে প্রাথমিক বাজেট রেখা এ বি। ভোক্তার আয় যদি কমে যায়, দুটি দ্রব্যের দাম স্থির, ভোক্তার আয় যদি কমে যায় তাহলে বাজেট রেখাটা বাম দিকে স্থানান্তরিত হবে। এটা যদি প্রাথমিক বাজেট রেখা হয় ই বিন্দু, তাহলে এটা হচ্ছে পরিবর্তিত বাজেট রেখা এফ বিন্দু। এটা হচ্ছে ভোক্তার আয় প্রভাব। এবার আমরা দেখি হচ্ছে দাম প্রভাব। দাম প্রভাব দাম প্রভাবের সংজ্ঞাটা যদি আমরা প্রথমে দেখে নিই তাহলে আয়ের পরিমাণ স্থির থেকে একটি দ্রব্যের দামের পরিবর্তনের সময় দ্রব্যের ক্রয়ের পরিমাণের উপর যে প্রভাব পড়ে তাকে দাম প্রভাব বলে। অর্থাৎ এখানে দুইটি দ্রব্য আছে আয় প্রভাবের মতোই, ওয়াই এবং এক্স দ্রব্য। তাহলে এখানে দাম প্রভাব বলতে একটি দ্রব্যের দামের পরিবর্তন হবে। যেমন এখানে প্রাথমিক যদি বাজেট রেখা অঙ্কন করি তাহলে একটি দ্রব্যের এক্স এর দামের পরিবর্তন হবে কিংবা ওয়াই এর দামের পরিবর্তন হবে। ধরে নিলাম এক্স এর দামের পরিবর্তন হবে। এক্স এর দাম যদি কমে তাহলে ভোক্তার যে আর্থিক আয়টা ছিল, আর্থিক আয়টা স্থির থাকবে, কিন্তু যে প্রকৃত আয়, যেমন এক্স দ্রব্যের যদি দাম কমে তাহলে এক্স দ্রব্য যে দামে পাওয়া যাইতো তার থেকে কম দামে এক্স দ্রব্যের পরিমাণ বেশি পাওয়া যাবে। তাহলে এক্স দ্রব্যের দামের ক্ষেত্রে ভোক্তার প্রকৃত আয় বৃদ্ধি পেয়েছে, কারণ এক্স দ্রব্যের দাম কমেছে। আয় স্থির থাকা অবস্থায়ও এক্স দ্রব্যের প্রকৃত আয় বৃদ্ধি পেয়েছে, মানে ভোক্তার প্রকৃত আয় বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, উদাহরণস্বরূপ যদি আরো একটু উদাহরণ সহ বোঝায় তাহলে এরকম হবে। মনে করেন একজন ভোক্তার আয় হচ্ছে 100 টাকা। এখন আহ, সে আলু কিনবে। আলুর দাম হচ্ছে বাজারে 25 টাকা। আচ্ছা, বাজারে যদি 25 টাকা হয় তাহলে 100 টাকায় সে আলু পাবে 100/25 ইকুয়াল টু 4 কেজি। 4 কেজি আলু পাবে। এখন আলুর দাম যদি কমে
তাহলে ধরলাম 5 টাকা কমলো, তাহলে 20 টাকা হলো। যদি 20 টাকা হয় তাহলে 100 টাকার মধ্যে সে 20 টাকা কেজি করে যদি আলু কেনে তাহলে সে 5 কেজি আলু পাবে। তাহলে এখন এখানে আমরা খেয়াল করে দেখতে পারবো 100 টাকায় যদি 25 টাকা কেজিতে আলু কেনে তাহলে 4 কেজি কিনতে পারবে। 100 টাকায় যদি 20 টাকা কেজিতে আলু কেনে তাহলে 5 কেজি কিনতে পারবে। তাহলে এখানে ভোক্তার আর্থিক আয় কিন্তু 100 টাকা, কিন্তু তার প্রকৃত আয় কত? 25 টাকা হলে প্রকৃত আয় হবে 4 কেজির সমান, আর যদি 20 টাকা হয় তাহলে প্রকৃত আয় হবে 5 কেজির সমান। ঠিক একই রকম ক্ষেত্রে এখানে যেমন যদি ভোক্তার এক্স দ্রব্য, এক্স বলতে আলু, আলু এর ক্ষেত্রে যদি প্রাথমিক দাম হয় 25 টাকা, তাহলে যদি আলুর দাম কমে তাহলে সে 5 কেজি আলু কিনতে পারবে, 4 কেজির জায়গায় 5 কেজি কিনতে পারবে। এখানে এই চিত্রটা এভাবে আসছে যে এখানে যদি 5 হয় এখানে হবে 6, সরি এখানে যদি 4 হয় তাহলে এখানে হবে 5, তাহলে এখানে 3 2 1 1 2 3 এভাবে আমরা লিখতে পারি। তাহলে ভোক্তার বাজেট রেখাটা এক্স ওয়াই দ্রব্যের দাম স্থির আছে, এক্স দ্রব্যের দাম কমছে, এক্স দ্রব্যের দাম কমছে 25 টাকা থেকে 20 টাকা হয়েছে, তাহলে এক্স দ্রব্যের ভোগের পরিমাণ 4 কেজি থেকে 5 কেজি হবে। এই যে এক্স দ্রব্যের ভোগের পরিমাণ 4 কেজি থেকে 5 কেজি হয়েছে। তাহলে এটা হচ্ছে দাম প্রভাব। এক্স দ্রব্যের দাম কমার কারণে এক্স দ্রব্যের ক্রয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এটাই হচ্ছে দাম প্রভাব। তাহলে এখন দাম প্রভাবের ক্ষেত্রে যদি প্রাথমিক 4 কেজিতে মনে করেন যে সে এখানে ওয়াই দ্রব্যে ধরলাম, ওয়াই দ্রব্যের হচ্ছে পটল একটা কিনলো সে, যদি ওয়াই দ্রব্য এখানে যদি আবারও ধরলাম এখানে 5 কেজি, এখানে 6, এখানে 4, এক্স দ্রব্যের মানে পটলের দাম যদি 5, মানে 100 টাকা যদি সে 5 টাকা কিনতে পারে, মানে 5 কেজি কিনতে পারে যদি 100 টাকায়, তাহলে এখন সে প্রাথমিক বাজেট অবস্থায় পটল কিনবে 5 কেজি এবং আলু কিনবে 2 কেজি। জাস্ট ধরে নিলাম আর কি, এটাই যে করতে হবে এমনটা না। তাহলে যদি পটলের দাম স্থির থাকে এবং আলুর দাম যদি কমে, তাহলে সেই 100 টাকায় সে এখানে 2 কেজির দাম যদি 100 টাকা হয় তাহলে এখানে 5 কেজির দামও হচ্ছে 100 টাকা। তাহলে এখানে পরিবর্তিত বাজেট যেমন যদি দাম কমার কারণে তিনি অবশ্যই যেই পণ্যের দাম কমবে সেই পণ্যের ভোগের পরিমাণ বৃদ্ধি পাবে, অবশ্যই সে সেই যেই দাম কমা পণ্যের পরিমাণ বেশি সে ক্রয় করবে, সেজন্য তার এই যে এক্স এর পরিমাণ বৃদ্ধি পাবে। এবং এক্স এর পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে বাজেট তো আর পরিবর্তন হচ্ছে না, বাজেট রেখা একটাই। এজন্য ওয়াই দ্রব্যের মানে পটলের পরিমাণটা সে কমাবে। তাহলে এখানে হচ্ছে দাম প্রভাব, যদি এখানে ই বিন্দু দেই তাহলে এখানে এফ, তাহলে প্রাথমিক দাম প্রভাব হচ্ছে ই বিন্দুতে এবং পরবর্তীতে পরিবর্তিত দাম প্রভাব এক্স এর দাম কমার কারণে ভারসাম্য হবে এফ বিন্দুতে। এটাই হচ্ছে দাম প্রভাব। যদি এটাকে আমি এইরকম উদাহরণস্বরূপ বলি তাহলে এটা এরকম হবে, যেমন মনে করেন ভোক্তার বাজেট আছে 200 টাকা, তাহলে সে 200 টাকার মধ্যে 5 কেজি পটল কিনতেছে, তাহলে 5 কেজি পটলের ক্ষেত্রে সে 100 টাকা বরাদ্দ রাখছে এবং আলুর ক্ষেত্রে সে 100 টাকা বরাদ্দ রাখছে। তাহলে পটলের ক্ষেত্রে 100 টাকা যদি বরাদ্দ রাখে তাহলে 5 কেজি সে পাচ্ছে প্রতি কেজি 20 টাকা, 20 টাকা করে, 5 20 100, আচ্ছা। তাহলে এখন আলুর ক্ষেত্রে এখানে সে 2 টাকা কেজি প্রতি 100 টাকায় পাচ্ছে 2 কেজি, তাহলে তার কেজি প্রতি দাম হচ্ছে এখানে 50 টাকা। এখন আলুর কেজি প্রতি দাম যদি কমে আসে, এখানে ধরলাম যে কেজি প্রতি দাম কমে আসছে
20, এখানে হচ্ছে 4, 25 কেজি প্রতি দাম হচ্ছে 50-এর জায়গায় 25 টাকা কেজি আসছে। তাহলে 25 টাকা যদি কেজি আসে, তাহলে সে আলুর পরিমাণ অবশ্যই বেশি কিনবে, কারণ এখানে 2 কেজি কিনছিল, এখন 25 টাকা কেজি হলে সে 100 টাকায় পাচ্ছে 2 কেজি জায়গায় 4 কেজি, সেক্ষেত্রে আলুর দাম সে বেশি পাচ্ছে। এখন পটল সে কিনবে হচ্ছে কত টাকায়? কি হবে যে সে 4 কেজি না কিনে আরো বেশি কিনবে। যেমন ধরি যদি সে 5 কেজি কিনছে, তাহলে 5 কেজি কিনলে তাহলে সে হচ্ছে 5 কেজি 25 টাকা কেজি হলে 125 টাকা, 125 টাকা খরচ করতেছে। তাহলে তার বরাদ্দটা এখানে সে বেশি নিচ্ছে। তাহলে এখানে আলুর বরাদ্দটা কমে যাবে। যেমন আলুর বরাদ্দ হচ্ছে আপনার তাহলে হবে কত টাকা? 75 টাকা হবে। 75 টাকার ক্ষেত্রে সে তাহলে যদি 4 কেজি কেনে, 1 কেজির দাম 20 টাকা হলে 4 কেজির দাম 80 টাকা। এরকম হচ্ছে যে এটা একুরেট যে হবে এমনটা না। এটা হচ্ছে হাতে কলমে। যখন আমরা গাণিতিকভাবে হিসাব করব তখন সেটা একুরেটলি হবে। সেই হিসাবে এখানে আ আলু বা এক্স এর দাম কমার কারণে এক্স এর পরিমাণ সে বেশি করে কিনবে, এবং ওয়াই এর দাম বা পটলের দাম স্থির থাকার কারণে সে ওয়াই এর পরিমাণ একটু তার কমে যাবে, কারণ এক্স সে বেশি করে কিনছে। আবার যদি দাম প্রভাবের ক্ষেত্রে একই কথা উল্লেখ করি, তাহলে এখানে আসবে আপনার এক্স দ্রব্যের দাম এখানে কমাইছে। আবার যদি এক্স দ্রব্যের দাম বেশি করি, যেমন ওয়াই দ্রব্য এক্স, এক্স প্রাথমিক বাজেট রেখা এ বি, যদি এক্স দ্রব্যের দাম বাড়ে, এক্স দ্রব্যের দাম যদি 20 টাকা প্রাথমিকভাবে আসে, তাহলে এক্স দ্রব্যের দাম বেড়ে যদি 25 টাকা হয়, তাহলে এক্স দ্রব্যের পরিমাণ সে কম করে কিনবে, তাহলে এক্স দ্রব্যের বাজেট রেখা হবে এখানে আসবে। আবার যদি অপোজিটে আমরা দেখি এখানে ওয়াই দ্রব্যের ক্ষেত্রে, তাহলে ওয়াই দ্রব্যের এক্স দ্রব্যের দাম স্থির ধরবো, ওয়াই দ্রব্যের দাম যদি পরিবর্তন ধরি, তাহলে এর এখানে এরকম হবে ওয়াই দ্রব্য এক্স দ্রব্য, এক্স দ্রব্যের দাম স্থির ধরলাম, এক্স দ্রব্য এটা হচ্ছে প্রাথমিক বাজেট রেখা এ বি। আচ্ছা, এক্স দ্রব্যের দাম স্থির ধরে ওয়াই দ্রব্যের দাম যদি কমে, তাহলে ওয়াই দ্রব্যের পরিমাণ বাড়বে। তাহলে পরিবর্তিত বাজেট রেখা হবে এরকম, ওয়াই দ্রব্যের পরিমাণ বাড়লো। আবার যদি ওয়াই দ্রব্যের দাম বাড়ে, এক্স দ্রব্যের দাম স্থির আছে, ওয়াই দ্রব্যের দাম বাড়ছে, তাহলে প্রাথমিক বাজেট রেখা ধরলাম এটা। ওয়াই দ্রব্যের যদি দাম বাড়ে, কোনো দ্রব্যের দাম বাড়লে তার চাহিদা কমে, সেই হিসেবে ওয়াই দ্রব্যের চাহিদা কমে বাজেট রেখা এখানে আসবে। এক্স দ্রব্য স্থির থাকবে, ওয়াই দ্রব্যের বাজেট রেখা পরিবর্তিত হবে। এটাই হচ্ছে দাম প্রভাব। তাহলে এখন আমাদের আরেকটা থাকতেছে হচ্ছে পরিবর্তক প্রভাব বা বিকল্প প্রভাব। পরিবর্তক বা বিকল্প প্রভাব। আচ্ছা, প্রথমে তাহলে সংজ্ঞাটা জানে নিই। পরিবর্তক প্রভাব বা বিকল্প প্রভাব কি? এখানে বিকল্প আয়ের সংজ্ঞাটি হচ্ছে আহ, প্রকৃত আয় স্থির রেখে দামের পরিবর্তনে ভোগ সংমিশ্রণের যে পরিবর্তন হয় তাকে পরিবর্তক প্রভাব বলে। তাহলে পরিবর্তক প্রভাবের ক্ষেত্রে চিত্রের মাধ্যমে যদি দেখাই, তাহলে এটা এরকম আসবে ওয়াই দ্রব্য এক্স দ্রব্য 0। তাহলে এটা হচ্ছে প্রাথমিক বাজেট রেখা একটা লিখলাম, এ বি প্রাথমিক বাজেট রেখা। এখন এখানে বলা হয়েছে প্রকৃত আয় স্থির রেখে দামের পরিবর্তনে। আচ্ছা, প্রকৃত আয়কে পরে স্থির রাখি, আগে দামের পরিবর্তন করি। যেমন এক্স এর দামের পরিবর্তন যদি করি, তাহলে এক্স এর দাম যদি কমে, তাহলে এক্স এর পরিমাণ বাড়বে। তাহলে প্রাথমিক বাজেট রেখা এটা হলে পরিবর্তিত বাজেট রেখা হবে এ বি প্রাইম। ধরে নিলাম দামের পরিবর্তন হলো, তাহলে দামের যদি পরিবর্তন হয়, তাহলে এখানে এখানে দামের পরিবর্তন হয়েছে, কিন্তু দামের আপেক্ষিক পরিবর্তন হলেও ভোক্তার আর্থিক আয় অপরিবর্তিত থাকলেও ভোক্তার প্রকৃত আয় পরিবর্তিত হয়। হ্যাঁ, আর্থিক আয় এটা আমরা প্রথমেই শিখলাম দাম পরিবর্তকের প্রভাবের ক্ষেত্রে। এই অবস্থায়, এই যে এটার এই অবস্থায় আয়ের ক্ষতিপূরণ পদ্ধতি অথবা ব্যয় পদ্ধতিতে ভোক্তার আর্থিক আয়ের
পরিবর্তন ঘটানো হলে ভারসাম্য ক্রয় সংমিশ্রণের যে পরিবর্তন পরিলক্ষিত হয়। তাহলে এখানে ভোক্তার প্রকৃত আয় পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে বলা হয়েছে বিকল্প প্রভাবের ক্ষেত্রে ভোক্তার প্রকৃত আয়কে স্থির রাখতে হবে। ভোক্তার প্রকৃত আয়কে যদি স্থির রাখতে হয়, তাহলে এই যে এ এবং বি প্রাইম এটার সমান্তরালভাবে একটা রেখা অঙ্কন করতে হবে, যাতে ভোক্তার প্রকৃত আয় স্থির থাকে। এখানে প্রকৃত আয় পরিবর্তন হয়েছে, কিন্তু প্রকৃত আয়কে আমাদের স্থির রাখতে হবে। স্থির রাখার ক্ষেত্রে আমরা এখানে একটা সিডি, এটা আসলে সমান্তরাল হবে, এ এবং বি প্রাইমের সমান্তরাল হবে সিডি রেখাটি। তাহলে ভোক্তা যদি প্রাথমিকভাবে ভারসাম্য লাভ করত, এ বি প্রাথমিক সর্বপ্রথম বাজেট রেখা সেখানে, তাহলে বি বা এক্স দ্রব্যের দাম কমার কারণে এক্স দ্রব্যের ভোগের পরিমাণ বাড়বে, কিন্তু আমাদের প্রকৃত আয়কে স্থির রাখার জন্য এ বি প্রাইমের সমান্তরালভাবে সিডি একটা রেখা অঙ্কন করলাম। এখন সিডি রেখার আমাদের জাস্ট ধরলাম এফ একটা বিন্দু, আর এখানে হচ্ছে ই বিন্দু। এফ বিন্দুতে নতুন ভারসাম্য লাভ করবে। তাহলে এখানে পরিবর্তক প্রভাবের ক্ষেত্রে তার যেই উপযোগটা আছে, উপযোগটা কিন্তু একই থাকবে, উপযোগের কোনো পরিবর্তন হবে না। উপযোগের যদি পরিবর্তন না হয়, তাহলে আমাদেরকে উপযোগ বা আইস আইসি আইসি রেখাটা দুইটা যে বিন্দু আছে, দুইটা বিন্দু একই রেখার মধ্যে, একই আইসি রেখার মধ্যে অবস্থান করবে। তাহলে একই আইসি রেখার মধ্যে অবস্থান করলে আইসি ওয়ান রেখার মধ্যে অবস্থান করছে, তাহলে এটা হচ্ছে পরিবর্তক বা বিকল্প প্রভাব। যদি আবারও সুন্দরভাবে বলি, তাহলে পরিবর্তন বা বিকল্প প্রভাব হচ্ছে প্রকৃত আয় স্থির রেখে এ এ বি প্রাইমের প্রকৃত আয় পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের প্রকৃত আয়কে স্থির রাখতে হবে, এই জন্য সিডি রেখা অঙ্কন করলাম। প্রকৃত আয় স্থির রেখে দামের পরিবর্তনে এক্স এর দামের পরিবর্তন হয়েছে, দামের পরিবর্তনে ভোগ সংমিশ্রণের যে পরিবর্তন হয় তাকে পরিবর্তক প্রভাব বলে। ভোগ সংমিশ্রণে পরিবর্তন হয়েছে কারণ এখানে ওয়াই দ্রব্যের ভোগের পরিমাণ বেশি ছিল, এখানে এক্স দ্রব্যের ভোগের পরিমাণ কম ছিল ই বিন্দুতে। যদি ই বিন্দুটা অঙ্কন করে এখানে, আবার পরবর্তীতে ভোগ সংমিশ্রণে পরিবর্তন হয়েছে কারণ ওয়াই দ্রব্যের ভোগের পরিমাণ কমছে, কিন্তু এক্স দ্রব্যের ভোগের পরিমাণ বাড়ছে। ভোগ সংমিশ্রণে পরিবর্তন হয়েছে, কিন্তু মোট ভোগ একই আছে। এটাকে আসলে পরিবর্তক প্রভাব বলা হয়। পরিবর্তক প্রভাবের আরেকটা চিত্র আছে, সেটা হচ্ছে এক্স দ্রব্যের দাম কমলো। আমরা যদি এক্স দ্রব্যের দাম বেশি ধরি, মানে যদি ধরি যে এক্স দ্রব্যের দাম বাড়ছে, তাহলে চিত্রটা এরকম হবে যে 0 ওয়াই এক্স। প্রাথমিক বাজেট রেখা ধরলাম এটা। তাহলে এক্স দ্রব্যের, আচ্ছা এ বি, এক্স দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে এক্স দ্রব্যের পরিমাণ কমবে, তাহলে এক্স দ্রব্যের পরিমাণ কমলো বি প্রাইম। এখন আমাদের প্রাথমিক বাজেট রেখার এটা স্থির রাখতে হবে, যাতে প্রাথমিক বাজেট রেখা মানে প্রকৃত আয় এর পরিবর্তন না হয়। তাহলে আমরা এই যে এ বি মানে এক্স দ্রব্যের যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনটার মানে ক্ষতিপূরণ দিব। তাহলে আমাদের এ বি প্রাইমের সমান্তরালভাবে আরেকটা রেখা অঙ্কন করতে হবে। এই রেখাটা অঙ্কন করলাম। যদি প্রাথমিক বাজেট রেখা এখানে থাকতো, সরি একটু ভুল হয়েছে। প্রাথমিক বাজেট রেখা আসলে এখানে না, প্রাথমিক বাজেট রেখা প্রাথমিক বাজেটটা এখানে না হয়, প্রাথমিক বাজেট রেখা এখানে হবে, কারণ এক্স দ্রব্যের দাম বাড়ে, এক্স দ্রব্যের দাম ভোগের পরিমাণ কমছে। সেই হিসাবে প্রাথমিক বাজেট রেখা যদি এখানে হতো, তাহলে এক্স দ্রব্যের পরিমাণ বেশি থাকতো এবং ওয়াই দ্রব্যের পরিমাণ কম হতো, কারণ এক্স দ্রব্যের দাম তখন এক্স দ্রব্যের দাম এখনকার তুলনায় পরিবর্তিত দামের তুলনায় তখন কম ছিল, এই জন্য এক্স দ্রব্যের ভোগের পরিমাণটা বেশি হয়েছে। আবার প্রকৃত আয় স্থির রাখার ফলে এখানে এক্স দ্রব্য এর ভোগের পরিমাণ কমে যাবে, কারণ প্রকৃত আয় স্থির হওয়ার ফলে। তাই এখানে যদি ই দেই, এফ হবে এখানে x1 x2 y1
y2 হবে। এটা হচ্ছে এক্স দ্রব্যের যদি দাম কমে তাহলে এই চিত্রটা হবে, এবং এক্স দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে পরবর্তী এই চিত্রটা অঙ্কন করা হবে। আহ, আমরা যে দুইটা পড়লাম বিভিন্ন প্রভাবের মধ্যে, আয় প্রভাব, দাম প্রভাব, আর এখানে পরিবর্তক প্রভাব, এই দুইটা থেকে আমাদের একটা প্রশ্ন আসবে, আসে মাঝে মাঝে, যেমন প্রমাণ করো যে দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব প্লাস বিকল্প প্রভাব প্রভাব। তাহলে এটা প্রমাণের ক্ষেত্রে আমরা প্রমাণ করবো এভাবে যে প্রথমে যে কোনো একটা লিখতে পারি, যেমন প্রথমে আমরা দাম প্রভাবটা আগে অঙ্কন করি। যেমন এখানে হচ্ছে ওয়াই দ্রব্য, এক্স দ্রব্য। তাহলে দাম প্রভাবের ক্ষেত্রে আমরা কি জানি যে আয় স্থির থেকে একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে দাম একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে ভোগ সংমিশ্রণের যে পরিবর্তন হবে তাকে দাম প্রভাব বলে। তাহলে প্রাথমিক একটা বাজেট রেখা নিলাম, যেমন প্রাথমিক বাজেট রেখা যদি এখানেই নেই, এ বি প্রাথমিক বাজেট রেখা, তাহলে এক্স দ্রব্যের যদি দাম কমে তাহলে দাম প্রভাবের কারণে এক্স দ্রব্যের পরিমাণ বাড়বে, ক্রয়ের পরিমাণ বাড়বে, তাহলে এক্স দ্রব্যের ক্রয় এখানে চলে যাবে, তাহলে এ বি প্রাইম। আচ্ছা, এটা হচ্ছে দাম প্রভাব। যেমন যদি প্রাথমিক ভারসাম্য এখানে হতো তাহলে দাম প্রভাব হতো ই। আচ্ছা, আর পরবর্তীতে এক্স এর দাম কমার কারণে এক্স এর পরিমাণ বাড়ছে, সেক্ষেত্রে ওয়াই এর পরিমাণ কমবে এবং এক্স এর পরিমাণ বাড়বে। তাহলে ধরলাম জাস্ট এখানে একটা, এখানে এফ বিন্দু, এখানে হচ্ছে আচ্ছা এখানে এক্স টু এক্স ওয়ান ধরলাম। তাহলে দাম প্রভাবের ফলে এখন পরিবর্তন হবে হচ্ছে ইয়ার আইসি রেখার বা নিরপেক্ষ রেখার পরিবর্তন হবে। আচ্ছা, নিরপেক্ষ রেখাটা পরে দিচ্ছি। তাহলে এখন আমাদের আয় প্রভাব আছে আর বিকল্প প্রভাব আছে। তাহলে এই চিত্রের মধ্যে যদি বিকল্প প্রভাব অঙ্কন করি তাহলে এক্স দ্রব্যের যে দাম কমার কারণে এক্স দ্রব্যের পরিমাণ বাড়ছে, কিন্তু আমাদের ক্ষতিপূরণ হিসাবে আমাদের নতুন একটা বাজেট রেখা অঙ্কন করতে হবে, যেটা প্রাথমিক বাজেট রেখায় যে উপযোগ ছিল সমান উপযোগ ধারণ করবে। তাহলে যদি আমরা ক্ষতিপূরণ বাবদ লিখি তাহলে এটা এরকম আসতেছে, এটা সমান্তরাল হবে, যদিও হাতে লেখা সমান্তরাল হচ্ছে না, পরবর্তীতে সমান্তরাল করে নিতে হবে। তাহলে আমাদের আরেকটা বাজেট রেখা হবে এখানে, ক্ষতিপূরণ হিসাবে দাম কমা অবস্থায় ক্ষতিপূরণ হিসাবে পরবর্তী ভোগ সংমিশ্রণ আমাদের এর ধরলাম এটা জি জি বিন্দুতে হবে। তাহলে এখানে বিকল্প প্রভাবের চিত্রটা এরকম আসছে, একই বাজেট রেখার মধ্যে পড়বে আই সি ওয়ান, একই বাজেট রেখার মধ্যে পড়লো, এটা আর এটা হচ্ছে বিকল্প প্রভাব। এটা ধরলাম এক্স এক্স থ্রি না, আচ্ছা এক্স থ্রি। তাহলে এখন এখানে হচ্ছে আয় প্রভাব। আয় প্রভাবের ক্ষেত্রে কি হচ্ছে, এখন এটা হচ্ছে একটা বাজেট রেখা, এটা হচ্ছে আরেকটা বাজেট রেখা। বাজেট রেখার স্থানান্তর কখন হয়, যখন আয় প্রভাব হয়। যদি আমরা এটা এখানে এক্স টু না দিয়ে এখানে এক্স টু দিলেও ওকে, নো প্রবলেম। যদি প্রাথমিক বাজেট রেখার আয় প্রভাবের কারণে প্রাথমিক বাজেট রেখা এখানে হতো, সরি প্রাথমিক বাজেট রেখা আসলে ওখানে না, প্রাথমিক বাজেট রেখা এখানে, তাহলে আয় প্রভাবের ফলে বাজেট রেখার স্থানান্তর হয়ে এখানে হবে। যেমন যদি বাজেট রেখার ক্ষেত্রে আমি আয় প্রভাবের ক্ষেত্রে দেখাই, তাহলে আয় প্রভাব এই বাজেট রেখা থেকে এই প্রভাব এই বাজেট রেখায় গেছে। এখন যদি এখানে প্রশ্ন করে যে এত বাঁকা হয়নি তো, এটা যে সোজা হয়েছে, হ্যাঁ আমরা সোজাও দিতে পারি। বাজেট রেখা এখানে দিলাম এক্স টু, এই এক্স টু এখানে দিলেও হবে, এখানে দিলেও হবে, ওকে নো প্রবলেম। তাহলে এখানে এফ বিন্দু একই বিন্দু, তাহলে বাজেট রেখার স্থানান্তর, সরি আয় প্রভাবের কারণে বাজেট রেখার স্থানান্তর মানে আয় প্রভাব হয়েছে কিনা, এখানে আয় প্রভাব হয়েছে, জাস্ট ধরলাম এক্স থ্রি থেকে এক্স টু, এটা হচ্ছে আয় প্রভাব বাজেট রেখার স্থানান্তর। তাহলে এক্স থ্রি এক্স টু ইকুয়াল টু আয় প্রভাব।
আবার এখানে আমাদের আরেকটা লেখা আছে হচ্ছে দাম প্রভাব। দাম প্রভাব এখান থেকে এখানে গেছে। তাহলে দাম প্রভাব হচ্ছে প্রথমে যেটা ছিল যে দাম প্রভাব ই বিন্দু এফ বিন্দু প্রথমে দেখাইছি, তাহলে আমাদের দাম প্রভাব হচ্ছে দামের আপেক্ষিক পরিবর্তন হয়েছে। এক্স দ্রব্যের দাম কমার কারণে এক্স দ্রব্যের ক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে। তাহলে এক্স দ্রব্যের দাম হচ্ছে দাম প্রভাবের কারণের পরিবর্তন হয়েছে এক্স ওয়ান থেকে এক্স টু, মানে এই যে এখান থেকে এখানে বা এইখানে আর কি, দুইটা একই, এক্স ওয়ান এক্স টু, এটা হচ্ছে দাম প্রভাব। আবার যদি বিকল্প প্রভাবের দিকে যাই, তাহলে বিকল্প প্রভাব কোনটা হচ্ছে? বিকল্প প্রভাব হচ্ছে জি বিন্দু, কারণ একই বাজে সরি একই নিরপেক্ষ রেখায় অবস্থান করছে, বাজেট রেখা আলাদা হলে একই নিরপেক্ষ রেখায় অবস্থান করছে ক্ষতিপূরণ বাবদ। তাহলে এক্স থ্রি, এই যে জি বিন্দু মানে এক্স থ্রি আর হচ্ছে এক্স ওয়ান ইকুয়াল টু বিকল্প প্রভাব। তাহলে এখন আমরা এখানে কি লিখতে পারি? যদি এই সমীকরণ থেকে আমরা লিখি, তাহলে আমাদের লেখা আছে দাম প্রভাব। দাম প্রভাব, আচ্ছা দাম প্রভাব এখানে লিখি, দাম প্রভাব হচ্ছে আমাদের এক্স ওয়ান এক্স টু, এক্স ওয়ান এক্স টু, এক্স ওয়ান এক্স টু, এই যে এটা হচ্ছে পুরোটা দাম প্রভাব। তাহলে ইকুয়াল টু আয় প্রভাব। আয় প্রভাব হচ্ছে এক্স টু এক্স থ্রি হচ্ছে আয় প্রভাব, এক্স টু এক্স থ্রি এক্স টু, তাহলে আয় প্রভাব হচ্ছে এই যে এতটুকু হচ্ছে আয় প্রভাব। আর বিকল্প প্রভাব, বিকল্প প্রভাব হচ্ছে এক্স ওয়ান এক্স থ্রি, এক্স ওয়ান এক্স থ্রি, এটা হচ্ছে বিকল্প প্রভাব। তাহলে আহ, এখানে এই যে এক্স ওয়ান এক্স থ্রি এটা হচ্ছে বিকল্প প্রভাব। তাহলে এই যে এই দুইটার মোট, বিকল্প প্রভাব প্লাস আয় প্রভাব, এই দুইটার মোট হচ্ছে দাম প্রভাব। তাহলে এখানে লিখতে পারি দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব প্লাস বিকল্প প্রভাব। ইটস ইনাফ। আলহামদুলিল্লাহ। ওকে, ডান।